স্বাগত সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের খবর। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শুরুর পরই স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এবং তার স্ত্রী অক্ষতা মূর্তি সকাল 7:30টার দিকে নর্থাম্পটনের একটি গ্রামের হলে তাদের ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। 4 জুলাই লন্ডনের স্থানীয় সময় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিদ্যালয়, কমিউনিটি হলের মতো ভবনগুলোকেও পোলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। 1945 সালের পর থেকে যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। এদিকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের 40,000 কেন্দ্রে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়। এবারে নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার আগে ফটো আইডি বা শনাক্তকরণ ছবি দেখাতে হয়েছে ভোটারদের। এক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বয়স্ক বা অক্ষম ব্যক্তির বাস পাস এবং ওয়েস্টার 60+ কার্ড সহ মোট 22 ধরনের আইডি কার্ড গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়। হাউস অব কমন্সের 650 সদস্যকে নির্বাচনের জন্য প্রায় 4,60,00,000 ভোটার রয়েছে। প্রতিটি জায়গার ফলাফল রাতে এবং শুক্রবার সকালে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকেরও বেশি অর্থাৎ অন্তত 326টি আসনে জয় পেতে হবে। জনমত জরিপ অনুযায়ী 2021 সাল থেকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা অনেকটাই কমেছে। সার্ভেশনে নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে অন্তত 484টিতে জয় পাবে লেবার পার্টি, যা 1997 সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবার পার্টির 418টি আসনে জয়ের চেয়েও বেশি। সেবার ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ আসনে জয়ের অনন্য কীর্তি গড়েছিল লেবার পার্টি। অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র 64টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি। যদি এই ধারণা সঠিক হয় তাহলে 1834 সালে প্রতিষ্ঠিত কনজারভেটিভ পার্টি তাদের ইতিহাসে সবচেয়ে কম আসনে জয় পাওয়ার লজ্জায় পড়বে। এদিকে 4 জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, প্রধান বিরোধী দল লেবার পার্টি সহ অন্তত 8টি রাজনৈতিক দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের তালিকায় রেখেছে এক বা একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 27 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের সঙ্গে অন্তত আরও 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অন্যদিকে এবারের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 12 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে 4 জনকে পুনঃমনোনয়ন দিয়েছে দলটি। এরা হলেন রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিকী এবং আফসানা বেগম। বাকি 8 প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য হলেন রুমি চৌধুরী, রাফিয়া আশরাফ, নুরুল হক আলী এবং নাজমুল হুসাইন। এছাড়াও ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন হয়ে মোট 6 জন, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে 2 জন, পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টি থেকে 3 জন সহ রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস, সোশ্যালিস্ট পার্টি এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি থেকে 1 জন করে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে নজর দেব মধ্যপ্রাচ্যের দিকে। জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে 2 শতাধিক রকেট ছুড়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে সামরিক বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এর আগে বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় ট্রাইরে শহরের কাছে একটি এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের নিহত হন। তার আগে গত জুন মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন। বুধবারের হামলায় নিহত কমান্ডার নাসের গোষ্ঠীটির কাছে তালেব আবদুল্লাহর মতো একই পদমর্যাদা ও গুরুত্বের অধিকারী ছিলেন। তালেব আবদুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধে ওই সময় ইসরায়েলে গত 9 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দক্ষিণ লেবাননের টাইরে এলাকায় শত্রুপক্ষের চালানো হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল অধিকৃত সীমান্তের ওপারে গোলান মালভূমিতে 5টি ইসরায়েলি ঘাঁটিতে বিভিন্ন ধরনের 200টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। এছাড়াও ওই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইসরায়েলি সামরিক বাহিনীর 8টি অবস্থানে বিস্ফোরক বোঝাই ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে ইরান সমর্থিত ওই গোষ্ঠী বলেছেন, তাদের যোদ্ধারা গোলান মালভূমি সহ সীমান্ত এলাকায়
ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোনের বহর নিক্ষেপ করেছে। এদিকে বৃহস্পতিবার লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলি ভূখণ্ড জুড়ে এবং গোলান মালভূমিতে রকেট ও বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে। এদিকে টানা 9 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। নিরলস এই হামলায় গাজা ইতিমধ্যেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দেখা দিয়েছে মানবিক সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গাজায় প্রতি 10 জনের 9 জনই হয়েছে বাস্তুচ্যুত। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় OCHA একথা জানিয়েছে। 4 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় প্রতি 10 জনের মধ্যে 9 জন অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের মানবিক সংস্থা বুধবার জানিয়েছে। ফিলিস্তিনি অঞ্চলে OCHA সংস্থার প্রধান আন্দ্রেয়া ডি ডেমোনিকো বলেছে, গাজায় প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি জেরুজালেম থেকে নিউ ইয়র্ক এবং জেনেভাতে অবস্থানরত সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যবশত গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে প্রতি 10 জনের মধ্যে 9 জন অন্তত একবার না হয় 10 বার পর্যন্ত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন বলে আমরা অনুমান করছি। তিনি আরও বলেন, আগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 17 লাখ বলে অনুমান করা হলেও রাফাতের সামরিক বাহিনীর অভিযান এবং দক্ষিণ গাজার এই শহরটি থেকে অতিরিক্ত বাস্তুচ্যুতির ঘটনায় সেই সংখ্যা আরও বেড়েছে। নজর দেব ভারত পাকিস্তানের দিকে। কাজাখস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠকে পুতিন এবং শেহবাজ নিজ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও জ্বালানি খাতে পারস্পরিক দৃঢ় সংকল্প প্রকাশ করেছে। পুতিন বলেছেন, রাশিয়া পাকিস্তানের শক্তি সরবরাহ বাড়াতে প্রস্তুত, একই সঙ্গে খাদ্য নিরাপত্তা এবং শস্য সরবরাহ বৃদ্ধিতে অবদান রাখার চেষ্টা করছে। শেহবাজ বলেন, রাশিয়ার সঙ্গে পাকিস্তানের দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বর্তমানে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $1 বিলিয়ন দাঁড়িয়েছে। আর্থিক ও ব্যাংকিং সমস্যাগুলি মোকাবেলা করে এটিকে প্রসারিত করার উল্লেখযোগ্য সম্ভাবনাও রয়েছে। শেহবাজ 1950 থেকে 1970-এর দশকের বিনিময় বাণিজ্য ব্যবস্থার কথা স্মরণ করে দুদেশের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য সম্পর্কের উপর জোর দেন। সম্প্রতি রাশিয়া থেকে পাকিস্তানের তেলের চালানের কথা স্বীকার করে জ্বালানি খাতের সহযোগিতা সম্প্রসারণের জন্য গভীর আগ্রহের ইঙ্গিত দিয়েছে শেহবাজ। এদিকে আগামী 8 ও 9 জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী মস্কো সফরে যাচ্ছেন বলে বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার মস্কো এবং নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক নানা ধরনের পরীক্ষার মুখোমুখি হয়েছে। পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত তা উপেক্ষা করেছে। শুধু তাই নয়, পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেই রাশিয়ার কাছ থেকে তেলের ক্রয় বাড়িয়েছে ভারত। এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ ভারত সম্পর্কের আরও উন্নয়নের সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পশ্চিমা বিশ্বে রাশিয়া বিচ্ছিন্ন হলেও মোদীকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে দেখেন পুতিন। তবে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জটিল রয়েছে ভারতের। এর আগে 2022 সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে আঞ্চলিক এক শীর্ষ সম্মেলনে পুতিন ও মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে রুশ প্রেসিডেন্ট মোদীকে বলেছিলেন, তিনি বুঝতে পেরেছেন এই সংঘাত দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগ তৈরি করছে এবং মোদী চান শিগগিরই সংঘাতের অবসান হোক। চলতি বছরের শুরুর দিকে ভারত বলেছিল, রাশিয়ার সেনাবাহিনীতে সহায়তাকারী হিসেবে ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া ভারতীয় কিছু নাগরিককে মুক্তি দেওয়ার জন্য মস্কোকে চাপ দিচ্ছে নয়াদিল্লি। ইউক্রেনের যুদ্ধ করতে ওই ভারতীয়দের মধ্যে বাধ্য করা হয়েছে বলেও নয়াদিল্লির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।